আজকে প্রফেসর ইউনূস যদি সব দল মিলে যদি বলে যাক আমরা একমত, বিএনপি যদি ক্ষমতায় এসে বলে আমরা এটা মানি না, সংবিধানে এটা পরিবর্তন করব না, ডক্টর ইউনূস তো অতীত, কিছু করতে পারবে? পারবে না। ছাত্ররা রাস্তায় মিছিল করতে পারে, এই পর্যন্তই হবে। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে যেটার মাধ্যমে জুলাই আগস্ট 2024 পরিবর্তন হয়েছে, সেটা থাকবে। হাসিনার মতো আর কোনো রাজনৈতিক দল হতে পারবে না। বিপ্লব শুরুতেই নাহিদ আসিফরা শেষ করে ফেলেছে, ওরা বিক্রি করে দিয়েছে আসিফ নজরুলদের কাছে। আদারওয়াইজ যদি সিরিয়ার জুলানির মতো যদি এসে আওয়ামী লীগের 10-5টাকে ফাঁসি দিয়ে দিত, রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে দিত, তাহলে কিন্তু বিপ্লবটা প্রতিষ্ঠিত হতো। আসিফ নজরুলের মতো এক টাউট বাটপারকে হাতে সরকার তুলে দিয়েছে। সো বিপ্লবগণ এখন চলছে হচ্ছে আধা খাঁচড়া সরকার, উপদেষ্টা সরকার। এই সরকার দুর্বল, যার ফলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সমস্ত যেই চামচিকা রাজনৈতিক দল আগে কথা বলতে পারতো না, যেই সব চামচিকা রাজনৈতিক দলের আগে নামেও কেউ শুনতো না, তারাও এখন প্রফেসর ইউনূসকে থ্রেট দেয়। ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে হবে, উপদেষ্টা মণ্ডলীতে কিছু লোক আছে যারা অত্যন্ত চতুর, তারা মুখ খুলে স্পষ্ট কোনো একটা অবস্থান নিয়ে কথা বলতে চায় না, কারণ তারা জানে যে এই দিন বেশি দিন থাকবে না, সরকার বদলাবে, এবং সরকার বদলালে কি হবে যে তখন এমন তারা যেন নিজের কথায় ফেসে না যায়, নিজের কর্মে ফেসে না যায়। সুতরাং সবাই কিন্তু অত্যন্ত কূটনৈতিকভাবে কথা বলছে, অত্যন্ত কূটনৈতিকভাবে কথা বলছে, কাজও করছে, কিন্তু খুব মেপে মেপে কথা বলছে, খুব মেপে মেপে কাজ করছে। শফিক যেই কথাগুলো বলছে আমি শুনি, সে শুধুমাত্র কূটনৈতিকভাবে যে কথাগুলো বলা উচিত সেগুলাই বলছে। জুলাই একদিন প্রফেসর ইউনূস থাকবেন না, প্রফেসর ইউনূস কি বাংলাদেশের পালিয়ে যাবেন? উনি হ্যাঁ, উনি প্রধান উপদেষ্টা থাকবেন না, উনার তো নিজের কাজ আছে, ইটস ট্রু, উনি তো সার্ভিস দিচ্ছেন। উনার কিন্তু ইয়েস, উনার রাজনৈতিক, এটা বাংলাদেশের অনেকেই জানে না, আমি জানি প্রফেসর ইউনূসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে চলেছে গত বহু বছর, গত 25-30 বছর যাবৎ ডক্টর ইউনূসের সাথে চলেছে যেই ব্যক্তি, তারাও কিন্তু। মিস হাসিনা, আপনি কি আছেন? এনিওয়ে, আমার কথা বলে যাই। সো মিস হাসিনা আছেন নাকি? ও আচ্ছা, আমি ইউ আর আউট অফ দ্য সিন, এই জন্য আমি থেমে গিয়েছিলাম। যেটা বলছিলাম, ডক্টর ইউনূস সার্ভিস দিচ্ছে, ইট ইজ ট্রু, কিন্তু উনার অনেক কাজ আছে, গ্রামীণ ব্যাংক এটা সেটা আছে, উনি সেই জায়গায় ফিরে যাবেন, ওনাকে সেখানে ফিরে যেতে হবেই। কিন্তু বাকি যারা আসিফ মাহমুদের মতো যারা উপদেষ্টা মণ্ডলীতে মজা পেয়ে গেছে, তারা কিন্তু সার্ভিস দিচ্ছে না, তারা কিন্তু মজা নিচ্ছে, তারা সুবিধা নিচ্ছে। আসিফ মাহমুদের মতো উপদেষ্টা যারা এবং এনজিওর উপদেষ্টা যারা, তারা কিন্তু মজা নিচ্ছে, এবং তাদের আশেপাশের লোকজন বা আরো যারা আছে সুবিধাবাদী, আরো যারা আছে তারা সুবিধা নিচ্ছে। দে আর নট গিভিং সার্ভিস, অনলি প্রফেসর ইউনূস ইজ গিভিং সার্ভিস। আর বাকি সবাই সরকারি গাড়ি, সরকারি টাকা, সরকারি সুযোগ সুবিধা এইগুলো পাচ্ছে। যতদিন মজা বাড়ে ততদিন তাদের জন্য ভালো, ব্যক্তিগতভাবে ভালো। এখন জুলাই সনদের কথায় আসি। আই ডু নট নো অ্যাবাউট দি কন্টেন্টস অফ দি জুলাই সনদ। জুলাই সনদের ভিতরের কন্টেন্ট কি কি আমি জানি না, তবে যাই হোক জুলাই সনদের কন্টেন্ট, একটা কথা বলি যেটা হচ্ছে বটম লাইন, সেটা হচ্ছে আজকে জুলাই সনদ দেওয়া হলো, তাতে কি আমাদের কনস্টিটিউশন, সংবিধান কি পরিবর্তন হয়ে যাবে? হবে না, কারণ সংবিধান পরিবর্তন হয় একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত একটা সরকারের সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে। একটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে সংসদীয় কি বলে এটাকে, কনস্টিটিউশনের কি বলে, কনস্টিটিউয়েন্টের যেসব পরিবর্তনের নিয়ম কানুন আছে সেটা মেনেই সংবিধানের পরিবর্তন করতে হবে। এখানে কোনো সংস্কার কমিশন আলোচনা করছে, তারা আলোচনায় পর্যন্তই থাকতে পারে, তারা প্রস্তাব করতে পারে, বাট দে ক্যানট ইমপ্লিমেন্ট ইট। আপনার মনে আছে যে 15ই জুন পর্যন্ত তাদের সীমাবদ্ধতা ছিল, মানে তারা ডেডলাইন যেটা দিয়েছে, আর 2 দিন বাকি আছে মনে হয়। যে তারা এর মধ্যে চিন্তাই করছি না। এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, তিনটা জিনিস। একটা হচ্ছে সাজেস্ট করা, আর একটা হচ্ছে মানে প্রস্তাব করা, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। প্রস্তাব এক জিনিস, প্রস্তাব তো যে কেউ যা করতে পারে, আপনিও করতে পারেন, আমিও করতে পারি প্রস্তাব।
প্রস্তাবটা, সেকেন্ড হচ্ছে প্রস্তাবটা গ্রহণ করা, কোনটা কোনটা গ্রহণ করা হবে। প্রস্তাবটা গ্রহণ করবে কে? প্রফেসর ইউনূস এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে যদি করে, রাজনৈতিক দল যদি বলে ইয়েস আমরা এটা মানি, মুখে বললেও মানি, প্রফেসর ইউনূস কনস্টিটিউশনের যে পরিবর্তনের এটা একটা সিল মেরে দিল প্রস্তাবে, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে তো নির্বাচিত সরকারের মাধ্যমে করতে হবে, তাই না? হাসিনা 16 বছর তো নির্বাচিত কি বলে সংবিধানকে তো আঙ্গুল দেখিয়েছে না? সংবিধানে কি দেশ চলেছে? চলে তো নাই। সুতরাং যেই আইন সরকার তৈরি করে সেই আইন সরকার পরিবর্তন করতে পারে। আজকে প্রফেসর ইউনূস যদি সব দল মিলে যদি বলে যাবে আমরা একমত, বিএনপি যদি ক্ষমতায় এসে বলে আমরা এটা মানি না, সংবিধানে এটা পরিবর্তন করব না, ডক্টর ইউনূস তো অতীত, কিছু করতে পারবে না। ছাত্ররা রাস্তায় মিছিল করতে পারে, এই পর্যন্তই হবে। হ্যাঁ, তবে একটা সুযোগ আছে যেটার মাধ্যমে জুলাই আগস্ট 2024 পরিবর্তন হয়েছে, সেটা থাকবে। হাসিনার মতো আর কোনো রাজনৈতিক দল হতে পারবে না। জনগণের রায়কে 5 দিন 10 দিন উপেক্ষা করতে পারবে, কিন্তু জনগণের রায়কে একদম অবহেলা করে স্বৈরাচারের মতো এককভাবে কাজ করে যাবে, সেই দিন শেষ। কারণ জনগণ 5 দিন 10 দিন 1 মাস দেখবে, তারপরে কিন্তু তাদের বাড়ি ঘরে তাদের সংসদে আগুন লাগিয়ে দিবে। কারণ বাংলাদেশের ছেলে পেলে শিখে গেছে কিভাবে শয়তান তাড়াতে হয়, ভূত তাড়াতে হয়, কিভাবে বাড়ি ঘরে আগুন লাগাতে হয়। তো আপনার কাছে কি মনে হয় বিভিন্ন মহলের যে প্রতিক্রিয়া, কারণ আমরা বিএনপি পাশাপাশি আমরা সেনাপ্রধানকেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলতে শুনেছি। তো যারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে মানে অনড় ছিল, সেই বিএনপিও বা কেন ফেব্রুয়ারিতে সরে আসলো? মানে এরকম একটা আলোচনা হবে 1 মাসের মধ্যে, এটা তো আমরা মানে আমরা চিন্তা করি নাই। তো এটা কেন হলো? বিএনপিও বা ডিসেম্বর থেকে কেন সরে আসলো? তারপরে অন্য যারা ডিসেম্বরে চেয়েছিল, বিশেষ করে সেনাপ্রধান চেয়েছিলেন, তো তারা এখন কিভাবে মেনে নেবেন এটা? মেনে ইতিমধ্যে নিয়েছে, কারণ মেনে নিয়েছে কারণ আমি শুরুতেই বলেছি, দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে কিন্তু কারোরই অনড় থাকার সুযোগ নাই। সেনা প্রধানের অনড় থাকার তো কোনো প্রশ্নই আসে না। উনি একটা জিনিস প্রস্তাব করতে পারেন, উনি একটা বাহিনী প্রধান। বর্তমানের পরিস্থিতির উপর ভিত্তি করে, যেহেতু রাজনীতি নাই, কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় দেশ চলছে না, দেশ চলছে বিপ্লবে, চলা উচিত, যদিও বিপ্লবের প্রক্রিয়াও দেশ চলছে না। সেটা তো বিপ্লব শুরুতেই নাহিদ আসিফরা শেষ করে ফেলেছে, ওরা বিক্রি করে দিয়েছে আসিফ নজরুলদের কাছে। আদারওয়াইজ যদি সিরিয়ার জুলানির মতো যদি এসে আওয়ামী লীগের 10-5টাকে ফাঁসি দিয়ে দিত, রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে দিত, তাহলে কিন্তু বিপ্লবটা প্রতিষ্ঠিত হতো। আমি হাসনা, সার্জিস, আসিফ, নাহিদ সবাইকে বলেছিলাম, তোমরা বিপ্লবী পরিষদ তৈরি করো, তোমরা সরকারে জয়েন করো না, বিপ্লবী পরিষদ তৈরি করো, করে তোমরা দেশ চালাও। শুনে নাই, কারণ জীবন দিয়েছে তো অন্যরা, ওরা বুঝে নাই এটার মূল্য, কথাগুলোর মূল্যগুলো বুঝে নাই। আমি বহুবার বলেছি, তখন ঝুলানির মতো যদি ওই রাস্তার মোড়ে মোড়ে বাংলাদেশের বিভাগীয় জেলার মোড়ে যদি আওয়ামী লীগের নেতাগুলোকে কয়েকটাকে 10টাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত, তাহলে কিন্তু সাথে সাথে বাংলাদেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু আসিফ নজরুলের মতো এক টাউট বাটপারকে হাতে সরকার তুলে দিয়েছে। সো বিপ্লবগণ এখন চলছে হচ্ছে আধা খাঁচড়া সরকার, উপদেষ্টা সরকার। এই সরকার দুর্বল, যার ফলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সমস্ত যেই চামচিকা রাজনৈতিক দল আগে কথা বলতে পারতো না, যেই সব চামচিকা রাজনৈতিক দলের আগে নামেও কেউ শুনতো না, তারাও এখন প্রফেসর ইউনূসকে থ্রেট দেয়। কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের দুর্বলতা। সেনা প্রধানের ক্ষেত্রে উনি একটা পর্যায়ে দেশের ভালোর জন্য উনি বলেছেন, কিন্তু উনি দেশের স্বার্থে, ওনারা যেহেতু কি বলে লাস্ট গার্ড অব দি বাংলাদেশ, আর বর্তমান আধা খাঁচড়া পরিস্থিতিতে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাকে কি বলে উড়িয়ে দিলে বা অবহেলা করলে হবে না। ওই যে অনেকেই গালিগালাজ করে, চিল্লাচিল্লি করে, এইসব না বুঝে, যাদের সামরিক বাহিনী সম্পর্কে কোনো জ্ঞান নাই, সামরিক বাহিনীর ভূমিকা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কত সেই সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ, অনেক কিছু আছে যে সেনা প্রধান হয়তো আর একটু নমনীয় ভাবে সুন্দর করে কথাটা বলতে পারতেন, ওইভাবে না বলে, হয়তো ওনার উপস্থাপনটা একটু ভুল হয়ে গেছে আগে যেটা বলেছিলেন। বাট দেশের এইসব খারাপ পরিস্থিতিতে এত মানসিক চাপ নিয়ে একটা সেনা প্রধানের কথা বুঝতে হবে, এই সেনা প্রধান বিশেষ করে, যিনি শেখ হাসিনার আত্মীয়, এবং সারা বাংলাদেশ যেখানে শেখ হাসিনার শত্রু, সেখানে শেখ হাসিনার আত্মীয় হয়ে একটা বাহিনীর সেনা প্রধান হয়ে
সশস্ত্র বাহিনী চালানো তথা সেনাবাহিনী চালানো এবং জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। কারণ সকাল বিকাল দিন রাত 24 ঘন্টা ওনাকে কিন্তু সবাই যাচাই বাছাই করছে, আবার গালিগালাজও করছে, ও ভারতের দালাল, ও হাসিনার দালাল। কথার কথা, উনি যদি দালাল না হয়ে আজকে ফেরেশতাও হন, তারপরেও কিন্তু মানুষের মনে থেকে সন্দেহ বিশ্বাস দূর করতে পারবেন না। সুতরাং এই অবিশ্বাসটাকে নিয়েই কিন্তু ওনার দায়িত্ব পালন করতে হচ্ছে।